হ্যাঁ, আদাব। ওকে, সো গতদিন পর্যন্ত আমরা হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ, মানে মহাকর্ষীয় ত্বরণ না, মানে অভিকর্ষ ত্বরণ আর কি, সেটার ভ্যালুগুলো দেখতেছিলাম এবং সেটার উচ্চতার কারণে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গেলে কীরকম কী চেঞ্জ হয় সেগুলো আমরা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা একটু দেখব হচ্ছে, প্রথমে দেখব হচ্ছে ধরো যে আমরা একটা মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে যাচ্ছি। সো আমরা কেস 1 কি দেখেছিলাম, পৃথিবীর আকার আকৃতির কারণে জি এর পরিবর্তন। কেস 2 আমরা দেখেছিলাম হচ্ছে পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায়। এবার কেস 3 শুরুতে কেস 3 দেখবো আমরা, সেটা হচ্ছে পৃথিবী হতে নির্দিষ্ট গভীরতায় অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর পৃষ্ঠ হতে নির্দিষ্ট গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, শুরুতে আমরা এটা একটু দেখে ফেলবো, তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে যাবো আর কি। চলো টপিকের নাম। ওকে, সো আমাদের কি করতে হবে, নির্দিষ্ট গভীরতায় নামতে হবে। সো নির্দিষ্ট গভীরতায় কি আসলে মানুষকে নামতে হয়? অ্যান্সার ইজ ইয়েস। খনি যেগুলাতে কি করা হয়, খনি থেকে আমাদের দেশেও আছে, খনি থেকে কয়লা উত্তোলন করে। সো বড় প্রক্রিয়া কয়লা খনি, এরকম অনেকগুলো খনি আছে বিভিন্ন জায়গায় পৃথিবীর। সেসব জায়গাতে কি হয়, মাটির গভীরে নামতে হয়। ঠিক আছে, সো মাটির গভীরে নামলে জি এর যে পরিবর্তনের ব্যাপারটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি যখন নামবা তখন জি এর ইফেক্ট কীরকম কী হতে পারে, শিল্পে বা কারখানায় ইফেক্টটা কীরকম হতে পারে, এগুলা পরিমাপ করা দরকার আছে। দ্যাটস ওয়াই মাটির গভীরতায় জি এর ভ্যালুগুলো আমাদের জানা লাগে। সো আমরা কি করব, ধরে নাও এটা হচ্ছে পৃথিবীটা একটু বড় করে আঁকাবো। এখানে বেশ কিছু কথা থাকবে। সো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। সো পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে মানে পৃথিবীর যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা এটা ধরে নাও কেন্দ্র। তাহলে আমাদের এই যে ব্যাপারটা সেটা হচ্ছে এতটুকু হচ্ছে পুরোটা আর, তাই না? আর কতটুকু, এই যে কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্বটা আর। ওকে, আর দূরত্ব আমরা জানি ভালো মতো, পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, আমরা কি করছি, আমরা করবোটা হচ্ছে একটা নির্দিষ্ট গভীরতায় নামবো পৃথিবীর কেন্দ্র বরাবর। সো পৃথিবীর কেন্দ্র বরাবর একটা নির্দিষ্ট গভীরতা, ধরো যে আমরা নির্দিষ্ট একটা গভীরতায় একটা বস্তুকে স্থাপন করলাম। ঠিক আছে, এই বস্তুকে এম ভরের বস্তু হতে পারে বা যে কোনো ছোট হাতের এম ভরের ধরলাম, এই বস্তুটাকে আমরা স্থাপন করলাম এবং পৃথিবীর যে ভর, সমগ্র পৃথিবীর ভরটাকে ধরলাম বড় হাতের এম, সমগ্র পৃথিবীর ভরটাকে বড় হাতের এম ধরলাম। আমরা কি করেছি, আমরা হচ্ছে ডি গভীরতায় নেমেছি বেসিক্যালি। ঠিক আছে, ডি গভীরতায় নেমেছি। ডি গভীরতায় নামা হয়েছে। চিত্রটা আঁকাইতে হবে আমার সাথে সাথে, আঁকালে বুঝে যাবা। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় জি এর ভ্যালুটা পরিমাপ করে ফেলা। ওকে, সো জি এর ভ্যালু যে পরিমাপ করব, জি এর ভ্যালুর পরিমাপের মনে করে দেখো ইকুয়েশন কি ছিল, জি ইকুয়াল টু বড় হাতের জি ইন্টু এম ডিভাইড বাই এক্স স্কোয়ার। এক্স কি ছিল, এক্স ছিল হচ্ছে পৃথিবীর কেন্দ্র এইটা এবং এই যে বস্তুটা আছে তাদের কেন্দ্রের দূরত্ব। সো আমাদের দূরত্ব কতটুকু, দূরত্ব হচ্ছে এতটুকু। এতটুকু কত হবে তাহলে দেখো, এতটুকু হবে হচ্ছে আর মাইনাস ডি। কীভাবে বুঝলাম দেখো, পুরাটা আর, তা সেখান থেকে যদি ডি বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে আর মাইনাস ডি। তো বেসিক্যালি আমরা কি করছি, আমরা ডি গভীরতায় নামছি, আমরা ডি গভীরতায় এটাকে অ্যাপ্লাই করব, তাই তো? ডি গভীরতায় এই সূত্র অ্যাপ্লাই করব। তো মনে হচ্ছে তো ঠিক আছে, তাহলে তো ইজি। কি করব, জি দিব, এম দিব, আর ডি আর মাইনাস ডি, যে দূরত্বটা, এই দূরত্ব দ্বারা স্কোয়ার ভাগ করে দিব, তাহলে তো হয়েছে। অ্যান্সার ইজ, এতটা ইজি না জিনিসটা। কারণ পৃথিবীর পৃষ্ঠে সে যখন ছিল, খেয়াল করে দেখবা, পৃথিবীর পৃষ্ঠে সে যখন ছিল তখন সে পৃথিবীর বাইরে বেসিক্যালি। আবার পৃথিবীর থেকে নির্দিষ্ট উচ্চতায় সে যখন ছিল তখন সে পৃথিবীর বাইরে। কিন্তু এখন যেটা হয়েছে, সে কিন্তু পৃথিবীর অভ্যন্তরে ঢুকে গেছে। এখানে একটা প্যারা আছে, প্যারাটা বোঝানোর আগে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ বোঝাই। সো পৃথিবীর যে অভ্যন্তরে, পৃথিবী তো নিরেট গোলক না, ফাঁপা গোলক না। ফাঁপা গোলক মানে কি, ফুটবলের মতো। ফুটবলে কি হয়, ফুটবলের ভিতরে বায়ু থাকে, পৃথিবীর ভিতরে তার বায়ু না, পৃথিবীর ভিতরে পদার্থ আছে, বস্তু আছে, সব মিলেই আছে। সো এখানে পুরাটাই কি নিরেট,
নিরেট, পুরাটা নিরেট মানে প্রতি জায়গায় জায়গায় পদার্থের কণা আছে। ভালো কথা। তাহলে এখানে যেটা হচ্ছে তোমার বিভিন্ন যে কণাগুলো থাকবে, ধরো যে এখানকার এই কণা, এই কণাগুলো, বিভিন্ন জায়গায় যে কণাগুলো আছে কি করবে, প্রত্যেকেই কিন্তু এই বস্তুটাকে আকর্ষণ করবে, প্রত্যেকেই। এবং পৃথিবীর বাইরে থাকলেও তাই করে। আমরা আলটিমেটলি ওইটা ধরে নিয়ে ক্যালকুলেশনগুলো করি, ঠিক আছে, মানে আলটিমেটলি ধরা থাকে আর কি। এখন পৃথিবীর ভিতরে আছে তাই করবে, বাইরে মানে প্রত্যেকটা কণা আকর্ষণ করবে। এখন এই যে আকর্ষণের যে ব্যাপারটা থাকবে, এখানে একটা থিওরি কাজ করে। পৃথিবীর অভ্যন্তরে তুমি যখন যাবা তখন একটা থিওরি কাজ করে, থিওরিতে আসতে হবে একটু। সো এখানে আমরা একটা কাজ করব শুরুতে, সেটা হচ্ছে এই যে যে জায়গায় সে আছে সেটাকে কেন্দ্র, মানে পৃথিবীর কেন্দ্রকে কেন্দ্র করে যে জায়গায় সে আছে সে জায়গা পর্যন্ত একটা তোমার হচ্ছে কি করব, একটা বৃত্ত বা একটা গোলকের কথা চিন্তা করব। খেয়াল করবা, পৃথিবীর কেন্দ্রতেই কেন্দ্র আছে কিন্তু একটা গোলক। এখন এই গোলকের ব্যাসার্ধ কত দেখাই যাচ্ছে r-d, তাই না? এতটুকু দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ। r-d গোলক চিন্তা করব। এটা কিন্তু পৃথিবীর একটা অংশ, পৃথিবীর সম্পূর্ণ পৃথিবীর একটা অংশ হচ্ছে এটা, ঠিক আছে? কেন করলাম? কারণ এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে আমার যে পজিশনে এই যে রেড বস্তুটা আছে যার উপর আমরা জি ত্বরণটা মাপতেছি, এই পজিশনটাকে তুমি অনুভূমিকভাবে যদি এরকম একটা ডিভিশন দাও, মানে সরি আমি এইটা দিই, দাঁড়াও, অনুভূমিকভাবে এরকম একটা রেখা টানো, খেয়াল করে দেখবা এই বস্তুটা পৃথিবীটাকে আসলে মোটা দাগে চিন্তা করলে দুই ভাগে ভাগ করতেছে, দুই ভাগে ভাগ করে দিচ্ছে পৃথিবীকে। এই বস্তুটা কোন কোন ভাগ? এটা হচ্ছে একটা ভাগ, উপরের একটা অংশ, এটা একটা ভাগ, আর নিচের একটা অংশ। তার মধ্যে আবার কথা আছে, তার মধ্যে আবার কথা আছে। নিচের যে সম্পূর্ণ অংশ তার মধ্যে এতটুকু অংশ দেখাবার একটা আলাদা, এই অংশটুকুর উপর ফোকাস করে একটু। এই অংশটাও তো পৃথিবীকে আকর্ষণ, মানে পৃথিবীর অংশ, এবং এই অংশটাও কি করবে, এটাকে আকর্ষণ করবে। সো এই অংশটা কি করছে, এটাকে আকর্ষণ করছে। সো এই অংশটাকে একটু দাগাই আর কি ভালো করে। এই অংশটা পিঙ্ক কালারের যে অংশটা, সেটা কি করবে, এই রেড বস্তুটাকে তো আকর্ষণ করবে। আবার উপরে দেখো আরেকটা অংশ আছে, উপরে আমরা গ্রিন কালারের দাগাই, গ্রিন কালার দিয়ে দাগাই ফেলি। খেয়াল করো মাঝখানের অংশটাকে আমরা আলাদা রেখেছি, আমরা মাঝখানের অংশটাকে সেপারেট রেখেছি। আমরা এই রেড অংশটাকে সেপারেট রেখে বাদ বাকিটুকুর জন্য আমরা দেখতেছি যে এখানে একটা ব্যাপার হচ্ছে, একটা সেক্টর আছে, এখানে আরেকটা সেক্টর আছে। এখন একটা থিওরি আছে যার নাম হচ্ছে শেল থিওরি। কি ব্যাপার, কাজ করছে না কেন? আজকে সবকিছু ডিস্টার্ব দিচ্ছে। ক্লাসের শুরুতে ক্যামেরা ডিস্টার্ব দিচ্ছিল, ক্লাসে হচ্ছে এটা ডিস্টার্ব দিচ্ছে, কি অবস্থা? হ্যাঁ, শেল থিওরি বা শেল থিওরাম। শেল কি জিনিস একটু বুঝতে হবে। আমরা সবাই পেঁয়াজ চিনছি, তাই না? পেঁয়াজ চিনি, পেঁয়াজ চিনি। পেঁয়াজে কি থাকে? পেঁয়াজের প্রতিটা আবরণ থাকে, বাইরের একটা আবরণ থাকে যেটা আমরা ফেলে দিই, কিন্তু ভিতরে যে আবরণগুলো থাকে ওগুলা কিন্তু একটার উপর একটা থাকে। পেঁয়াজের খেয়াল করে দেখবে প্রত্যেকটা একটার উপর একটা আবরণ থাকে। সো এক একটাকে বলা হয় শেল, এক একটা আবরণকে বলা হয় শেল। সো পৃথিবীর ব্যাপারেও তুমি এটা চিন্তা করতে পারো, পৃথিবীর ব্যাপারেও তুমি চিন্তা করতে পারো হচ্ছে এখানে একটা আবরণ আছে, এটা একটা শেল, এটা একটা শেল, এইটা আরেকটা শেল, এইটা আরেকটা শেল। মানে যতগুলো বৃত্তের মতো চিন্তা করা যায় সবকিছুই কি বৃত্তের আকারে, সবকিছুই হচ্ছে একটা করে শেল। এখন এই শেল থিওরাম যেটা বলে সেটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু বলে যেটা, এটা বোঝার একটু ইম্পর্টেন্ট এই কারণে, সেটা হচ্ছে পৃথিবীকে, এই যে বস্তুটা বাইরের যে শেলটা, খেয়াল করো বাইরের শেলটা বলতে যে পৃথিবীর যে জায়গায় বস্তুটা আছে সে জায়গার ভিতরে কিন্তু এক রকমের পৃথিবী, মানে পৃথিবীর একটা অংশ আছে। বাইরের যে অংশটা আছে, এটার বাইরের যে অংশটা, সেটাকে এই বস্তুটা কিন্তু দুইটা সেক্টরে ভাগ করছে। তার মধ্যে এই সেক্টরে সে কিভাবে আকর্ষণ পাবে?
সো এই সেক্টরে সে কিরকম আকর্ষণ পাচ্ছে? এই সেক্টরে সে আকর্ষণ পাচ্ছে হচ্ছে এইরকম, প্রত্যেকটা কণা তাকে আকর্ষণ করছে এই সেক্টরে, এই সেক্টরের প্রতিটা কণা তাকে আকর্ষণ করছে। সো ইচ অ্যান্ড এভরি কণা তাকে আকর্ষণ করবে, এবং এই যে আকর্ষণ বল সেটা তো লব্ধি পাওয়া যাবে। সো লব্ধিটা পাওয়া যাবে হচ্ছে এই বরাবর, একদম স্ট্রেইট বরাবর, এই বরাবর লব্ধি পাওয়া যাচ্ছে। আমি কোন কালার দেব? এটা দিই। খেয়াল করো, এই যে বস্তুটা যেটাকে আমরা রাখছি সেটাকে উপরের দিক বরাবর এতটুকু অংশ, উপরের এতটুকু অংশ আকর্ষণ করছে আলটিমেটলি। এখন নিচের যে অংশটা আছে, এই সাইডের অংশগুলা চারিপাশের, এটাও কিন্তু আকর্ষণ করবে। এবং এই আকর্ষণটা কিরকম হবে? এই আকর্ষণগুলো হবে হচ্ছে এরকম, তোমার কি বলে, এই যে এই দিকে, এই দিকে, এই দিকে, এবং এইটারও আকর্ষণ টোটাল যে লব্ধি বল সেটা হবে হচ্ছে এই বরাবর। এবং মজার যে বিষয়টা, শেল থিওরাম যেটা বলতেছে যে এই যে উপরের দিকে যে লব্ধি বল ইকুয়াল টু নিচের দিকের লব্ধি বল। কথা বুঝো? উপরের দিকের বল ধরো যে কথার কথা ধরো 1000 নিউটন, এত কম না, আমি ধরতেছি কথার কথা 1000 নিউটন, তাহলে এটাও হচ্ছে 1000 নিউটন। ইট মিনস এটা মানে হচ্ছে উপরের যে শেল বা উপরের যে অংশটা, এটা যেত বলে আকর্ষণ করতেছে ইকুয়াল টু নিচের অংশটা, এই অংশটা একই বলে আকর্ষণ করতেছে। সো আলটিমেটলি কি হলো, এই বস্তুর উপরে এতটুকু অংশ এবং এতটুকু অংশের আকর্ষণের অ্যাকচুয়াল টোটাল কোনো ভূমিকা নেই, অ্যাকচুয়ালি লব্ধি হচ্ছে শূন্য আকর্ষণের। তাহলে আলটিমেটলি ভূমিকা কার থাকবে? ভিতরের অংশটা খেয়াল করে, এটা নিয়ে কিছু বলি নাই কিন্তু, এই ভিতরের অংশের ভূমিকা থাকবে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে এত কিছু বললাম, বাইরের অংশের কোনো ভূমিকা নাই, সব অংশের ভূমিকা হচ্ছে ভেতরের অংশ। ধরো আমার কথা তুমি বোঝো না এতক্ষণ, আমি যা যা বলছি বোঝা লাগবে না, তুমি জাস্ট জানবা ভিতরের অংশের আবরণের, বা ভিতরের আবরণ বলবো না, ভিতরের অংশটারই ভূমিকা থাকবে এই বস্তুকে আকর্ষণ করতে গেলে। তাহলে আমরা শুধু এখন ভিতরের অংশটা আঁকাবো সাইডে। সো আমরা ভিতরের অংশটা আঁকাই, জাস্ট ভিতরের অংশটা। এই হচ্ছে ভিতরের অংশ, এবং এই যে ভিতরের অংশ সেটার উপরে এম ভরের বস্তুটা আছে, এবং এটার ব্যাসার্ধ কতটুকু? এই অংশের ব্যাসার্ধ হচ্ছে কত দেখো, আর মাইনাস ডি। তাহলে জি যেটা, জি ইকুয়াল টু জিএম বাই যে দূরত্ব স্কয়ার, এটাতে এখন আমরা বসাইতে পারবো। এখানে এম হচ্ছে এই বস্তুর ভর, এই বস্তু কি পৃথিবী, আসলে পৃথিবীর একটা অংশ। তবে 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 এটা তো ব্যাপার আছে, আমরা না হয় এই জায়গায় বললাম যে ঠিক আছে টোটাল পৃথিবীর ভর ছিল বড় হাতের এম, কিন্তু এতটুকু অংশের ভর তো আর বড় হাতের এম হবে না, কম হবে। টোটাল পৃথিবীর থেকে কিছু অংশ তো তুমি বাদ দিয়ে দিছো, কাটছাট করে ফেলছো, তাহলে এতটুকু অংশের ভর আলাদা হবে। সো আলাদা অংশের ভর নিতে হবে আমাদের, এম ড্যাশ নিতে হবে। তো এটা হচ্ছে এম ড্যাশ। আর দূরত্ব যেটা, দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে দেখা যাচ্ছে আর মাইনাস ডি, পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্রের দূরত্ব, তাহলে আর মাইনাস ডির উপর স্কোয়ার। দেখো এই পর্যন্ত আসতে কারো কোনো সমস্যা আছে কিনা? কালার দিয়ে দাগাবো কিনা? দরকার নাই, তুমি তো বুঝে গেছো, খাতায় জাস্ট এমনি আঁকাই ফেলো, পেন্সিল দিয়ে আঁকাইলেও হবে, সমস্যা নাই। তুমি তো জাস্ট বুঝে গেছো যে কাহিনী কি হচ্ছে। আমরা বাইরের গুলাকে বাদ দিয়ে দিচ্ছি আসলে শেল থিওরাম অনুসারে। এখন শেল থিওরাম আমাদের সিলেবাসে নাই, দ্যাটস ওয়াই আমি অতটা ব্যাখ্যা করি নাই, তুমি চাইলে পড়তে পারো অনলাইনে, কিন্তু দরকার নাই আসলে। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে জিএম বাই এক্স স্কোয়ার আর কি। এখন এম ড্যাশের ভ্যালুটা, এম ড্যাশ মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। এম মানে কি? ভর, তাহলে ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। এখন এতটুকু অংশের ঘনত্ব কত? আমি গতদিনই তোমাদের পড়াইছিলাম হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, পড়াইছিলাম না? পৃথিবীর গড় ঘনত্ব কত ছিল? 5500 কেজি পার মিটার কিউব। সো পৃথিবীর গড় ঘনত্ব বলতে কি ছিল মনে করে দেখো, এখানে যে গড়, এখানে একই গড়, এখানে গড়ের ভ্যালুটা কনস্ট্যান্ট, ফিক্সড একটা ভ্যালু, এখানেও সেম গড়ই আমি পাবো। সো পৃথিবীর গড় ঘনত্ব আমার জানা আছে। ভি যেটা, ভি হচ্ছে এতটুকু অংশের আয়তন। এতটুকু কি? একটা গোলক, গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব। সো আর এর ভ্যালু হচ্ছে আর মাইনাস টি, ব্যাসার্ধ ডিভাইড বাই আর মাইনাস টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি তুমি এখানে যেটা পাচ্ছ, কত পাচ্ছ? তুমি পাচ্ছ হচ্ছে এটা স্কয়ার আর এটা কেটে যাচ্ছে, তাহলে যেটা হচ্ছে 4/3 পাই রো জি আর মাইনাস ডি।
তাহলে এটা হচ্ছে ডি গভীরতায় ঘনত্ব, ডি গভীরতায় ঘনত্ব, সরি ঘনত্ব বলতেছি কেন, ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ওকে, সো তুমি এতটুকু যদি মনে নাও থাকে, ধরো মনে নাই, কিন্তু তোমার এইটুকু মনে রাখতেই হবে, এতটুকু, ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে লাস্টের এই অংশটা। তাহলে তোলা শেষ হলে বলো, আমরা হচ্ছে নেক্সটে যাই আর কি। এটা ইজি হয়ে যাবে, সমস্যা নাই, খুব একটা কঠিন জিনিস না, ম্যাথ করতে গেলে খুব ইজি আর কি। দেখে মনে হচ্ছে কঠিন কিছু, ম্যাথ করতে গেলে খুব ইজি হয়ে যায়। এরপরে চলো তাহলে, গতদিনের কথা মনে করো। গতদিন আমরা লিখছিলাম হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জি বা জিই যেটা বলছি সেটা হচ্ছে gm/r², এবং এটাকে আমরা ঘনত্ব দিয়ে লিখতে পারছিলাম হচ্ছে 4/3 পাই রো জি আর। এটা 1 নম্বর সমীকরণ দাও। এবং কেবলই আমরা যেটা বললাম, ডি গভীরতায় জিডি ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই রো জি আর মাইনাস ডি। ওকে, এবার এক কাজ করো, 2 ভাগ 1 করো। আমরা ইজি করে নিব জিনিসটাকে, কারণ ম্যাথ করার সময় ইজি করা লাগবে, আমার হচ্ছে এত কঠিন করে রাখার দরকার নেই, ইজি করে নিব। দ্যাটস আমরা যে কাজটা করব, এই অনেক কিছু কাটাকাটি দিয়ে দিব। 2 ভাগ 1 করলে কি আসে, জিডি বাই জিই ইকুয়াল টু 4/3 পাই রো জি আর মাইনাস ডি, 4/3 পাই রো জি আর। তো এখানে খেয়াল করে দেখো কি কি হলো। এখানে 4/3 কাটলো, পাই কাটলো, রো কাটলো, জি কাটলো। তাহলে কি থাকলো আলটিমেটলি, খুবই সহজ চলে আসলো, জিডি বাই জিই। ইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে ঘনত্ব, সরি অভিকর্ষ স্তর 9.8, আর এটা তো আমরা বের করব, ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস ডি বাই আর। সো এটাকে তুমি আরেক লাইনে লিখতে পারো, আর বাই আর মাইনাস ডি বাই আর। সুতরাং জিডি বাই জিই ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ডি বাই আর। বা এখান থেকে আলটিমেটলি তুমি লিখতে পারো হচ্ছে, সুতরাং জিডি ইকুয়াল টু হচ্ছে জিই 1 মাইনাস ডি বাই আর। এটা কোথায়, এটা হচ্ছে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, ডান, আমরা এইভাবে বের করতে পারবো। সো আমার যদি বলা থাকে ডি গভীরতা, তাহলে আমি ইজিলি জি কত, এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আর এর ভ্যালু কত, আর ইকুয়াল টু হচ্ছে 6400 কিলোমিটার। আমার ডি এর ভ্যালু দেওয়া থাকলে আমি ইজিলি যে কোনো গভীরতায় অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ওকে, একটা উদাহরণ দেই। ধরো যে ভূপৃষ্ঠ থেকে যদি বলা হয় ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার গভীরতায় জি কত, তাহলে আমরা যেটা পারবো, মানে গভীরতা যাচ্ছে, তাহলে জিডি ইকুয়াল টু হচ্ছে জিই 1 মাইনাস ডি বাই আর। সো জিই কত 9.8, 1 মাইনাস ডি, ডি কত 500 কিলোমিটার, আর আর এর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার। ডি এবং আর উভয়কে আমি কিলোমিটারে রাখলাম। সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে আমার কিলোমিটার কাটাকাটি গেল, আমার মিটারে যাওয়া লাগলো না, সুবিধা হলো আর কি। তাহলে 9.8 ইন্টু 1 মাইনাস 500/6400 কত আসে, 9.03। ডান, এটাই আনসার। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা। এটা একটা সহজ উদাহরণ ছিল। এবার আমরা আরেকটা কেস দেখব, পৃথিবীর গভীরতায় বা পৃথিবীর একদম কেন্দ্রে জি ইকুয়াল টু হোয়াট, এটা আমরা দেখব। ওকে, সো পৃথিবীর কেন্দ্র মানে হচ্ছে, যদি শর্টে আঁকাই পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, কেন্দ্র মানে হচ্ছে এই জায়গায় জি এর ভ্যালু লাগবে, তাই তো। তাহলে এই জায়গায় যদি জি এর ভ্যালু বের করতে চাই, তাহলে কত হওয়া উচিত, তাহলে আমি কত গভীরতায় গিয়েছি খেয়াল করে দেখো, কত গভীরতায় যাওয়া হয়েছে,
সম্পূর্ণ ডি গভীরতায় যদি যাওয়া হয় ডি ইকুয়াল টু আর এর সমান, ডি ইকুয়াল টু আর, আমি একদম আর গভীরতাতেই গেছি, তাই না, সম্পূর্ণ আর গভীরতায় যাওয়া হয়েছে। তাহলে আমি কি লিখতে পারবো, সুতরাং জিডি ইকুয়াল টু জিই ইন্টু 1 মাইনাস ডি বাই আর, জিই ইন্টু 1 মাইনাস আর বাই আর জিরো। সো এই জন্য পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত হবে, শূন্য হবে, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য। তাহলে বস্তুর ওজন কত হবে ওই জায়গায়, বস্তুর ওজনও হয়ে যাবে শূন্য, ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা জিনিসগুলা, পৃথিবীর কেন্দ্রে যে জি এর ভ্যালুটা শূন্য হয়, কেন শূন্য হয়, এই হচ্ছে মনে করো যে কি বলে যে লজিক আর কি, এই লজিকে পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু শূন্য হয়। ওকে, আচ্ছা, তো চলো আমরা ম্যাথ করা শুরু করি। কি বলছে, ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের সাপেক্ষে 1% হ্রাস পাবে। সো ভূপৃষ্ঠের সাপেক্ষে 1%, সো পার্সেন্টেজের ম্যাথ করার সময় আমি কি বলছিলাম, তোমার মানে শর্ট প্রসেসটা বা মানে ইজি ওয়েটা হচ্ছে 100 সাপেক্ষে তুলনা করা। সো ভূপৃষ্ঠে যদি জিই এর ভ্যালু হয় 100, তাহলে গভীরতায় গেলে 1% হ্রাস পাবে, মানে হচ্ছে 99 হয়ে যাবে, তাই না। যদি 100 হয় এটা, তাহলে জিডিটা হবে 99, নর্মাল 1% কমে যাচ্ছে। তাহলে কত গভীরতায় ডি এর ভ্যালু বের করতে হবে, এটা হচ্ছে, তাহলে জি ডি ইকুয়াল টু জিই ইন্টু 1 মাইনাস ডি বাই আর, তাহলে যেটা হচ্ছে জিই ইন্টু ভ্যালুগুলো বসাই আর কি, জিডি ইকুয়াল টু হচ্ছে 99, জি ইকুয়াল টু হচ্ছে 100, 1 মাইনাস ডি বাই আর, আর এর ভ্যালু কত, 6400 কিলোমিটার। সো আমি 6400 কিলোমিটারটাই লিখলাম। তাহলে আমার অবশ্যই কি বলে যে ডি এর যে ভ্যালুটা এটা কিলোমিটারে আসবে, তাছাড়া কিলোমিটার কিলোমিটার কাটাকাটি যাবে না, ঠিক আছে। এটা একটা মানে এটা একটা দূরত্ব প্রকাশ করে, একটা দূরত্ব প্রকাশ করে। আমি কিলোমিটার যদি নিচেরটা রাখি, উপরটা মাস্ট কিলোমিটারেই আসতে হবে। চৌষট্টি কিলোমিটার, শেষ, আর কিছুই না। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে 64 কিলোমিটার নিচে নামবা, অভিকর্ষ ত্বরণের মান 1% কমে যাবে। সো আলটিমেটলি যেটা হচ্ছে, তুমি যতই পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছ, পৃথিবীর পৃষ্ঠে কত 9.8, কেন্দ্রে কত 0, নামতে নামতে মানে অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা কমতেছে আর কি আলটিমেটলি। আচ্ছা, কি বলছে, পৃথিবীকে একটি সুষম ঘনত্বের নিরেট গোলক বিবেচনা করা হলে আমরা কিন্তু এ পর্যন্ত পৃথিবীকে সব জায়গাতেই সুষম ঘনত্বের নিরেট গোলকই চিন্তা করেছি। পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুর ওজন 250 নিউটন, পৃথিবীর পৃষ্ঠে ওজন, তাহলে mge এটা, হ্যাঁ, এটা হচ্ছে 250। পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরতায় ডি ইকুয়াল টু আর বাই টি, ওই বস্তুটির ওজন কত হবে, ঠিক আছে। তাহলে এই বস্তুটার ওজন কত হবে, mgd। তাহলে যেটা হচ্ছে mgd বাই mge, যদি আমরা তুলনাভাবে চাই তাহলে ইজি হবে। কেমনে ইজি হবে, কারণ কাটাকাটি চলে যাবে। খেয়াল করে দেখো, mgd বাই mgd এর ভ্যালু বের করবো, mge এর ভ্যালু আমরা জানি 250। তো আলটিমেটলি এই ক্যালকুলেশনে কি হচ্ছে, জিডি বাই জি চলে আসতেছে, আর এটা মানে 1 মাইনাস ডি বাই আর। তাহলে আমরা যেটা পাচ্ছি, যদি এইটা এবং এইটা নেই, এইটা এবং এইটা নেই এই সমীকরণে, তাহলে আমরা যেটা পাচ্ছি mgd বাই mge 1 মাইনাস ডি বাই আর। তাহলে কি হচ্ছে, mgd কত বের করব, mge হচ্ছে 250, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে আর বাই 2 দেওয়া আছে, আর এটা হচ্ছে আর, তাহলে 1 মাইনাস হাফ বা হাফ, এটা হচ্ছে mgd বাই 250।
সুতরাং mgt ইকুয়াল টু হচ্ছে 250 ইন্টু হাফ, 125 নিউটন। ঠিক আছে, দেখো হ্যাঁ, অনুধাবনে যদি আসে পৃথিবীর কেন্দ্র বিকর্ষণ ত্বরণ 0 ব্যাখ্যা করো, তাহলে কি করব? ওই ইকুয়েশন দিয়ে দেখাই দিব। 4 এর ভ্যালু ডি এর ভ্যালু সমান হয়ে যাচ্ছে, ডি এবং আর সমান হচ্ছে, দ্যাটস ওয়াই ইকুয়েশন অনুযায়ী 0 আসতেছে। থেকে স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে বিকর্ষণ ত্বরণের মান যা হয়, ভূপৃষ্ঠ থেকে এই ডি গভীরতায় নামলেও তাই হয়। এইচ এবং ডি এর সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা দেখো, উচ্চতায় গেলে জিএইচ এর যে ভ্যালুটা, এটা আমরা দুইটা ইকুয়েশন গতদিন কথা বলছিলাম। জিএইচ ইকুয়াল টু জিই, এরকম ছিল দুইটা ইকুয়েশন, বাই জিই ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছিলাম কি, জিএইচ ইকুয়াল টু জিই 1 মাইনাস 2h বাই আর, এটা একটা পাচ্ছিলাম, এখান থেকে পাচ্ছিলাম আর কি। আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে কেবলই আমরা যেটা দেখলাম গভীরতায় জিডি বাই জিই ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর। এটা ইজি আর কি, এটাতে একটাই সমীকরণ, এটাতে আবার দুইটা এই কেসটাতে। তাহলে কোনটা অ্যাপ্লাই করব? এখন একটা কথা বলি, তোমার যদি কোনো ম্যাথে এইচ এবং ডি এটার মধ্যে সম্পর্ক চায় হচ্ছে যে তোমার এই এইচ এবং ডি এর মধ্যে যদি কোনো সম্পর্ক চায় বা তুলনা চায় কোনো ম্যাথে, তখন তুমি এইটা অ্যাপ্লাই করবা। এইটা তুলনামূলক সোজা হবে। এটা করতে গেলে প্যারা আছে, স্কোয়ার আছে, এটাতে খেয়াল করছো, রুট করে প্যারা আছে এটাতে, কিন্তু এটাতে করতে গেলে সোজা হবে। এবং এখানে এটার হিন্টসও বলা আছে, দেখো বলা আছে কি, স্বল্প উচ্চতায়। স্বল্প উচ্চতা মানে হচ্ছে এইচ এর যে ভ্যালুটা আছে সেটা আর এর চেয়ে অনেক অনেক ছোট। এবং আমরা এটা খেয়াল করছিলাম কিনা গতদিন, কিন্তু এইটার উপর বেস করে এটা পাইছিলাম, পড়াইছিলাম যখন এটার উপর বেস করে কিন্তু আমরা এটা পাচ্ছিলাম। সো এটা থেকে এই যুক্তিতেই আমরা এটাতে গেছিলাম। সো আলটিমেটলি আমরা এটাই কিন্তু অ্যাপ্লাই করতে হিন্টসও দেওয়া আছে। সো আমরা কি অ্যাপ্লাই করব? এটা ইকুয়াল টু এটা, মানে এটা অ্যাপ্লাই করব। এখানে কি বলেছে? স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে যে বিকর্ষণ ত্বরণ পাওয়া যায়, ডি গভীরতায় একই ত্বরণই পাওয়া যায়, দুইটা সমান। এখন ভ্যালুগুলো বসাও। জিএইচ ইকুয়াল টু জিই 1 মাইনাস 2h বাই আর, আর জিডি ইকুয়াল টু জিই 1 মাইনাস ডি বাই আর। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমি বলতে পারি সব কিছু দেখো সমান সমান। এই ইকুয়েশনে এইটা সমান, এইটা সমান, এইটা সমান। তার মানে কি, এখানে যা আছে এখানে তাই থাকবে। সুতরাং আমি বলতে পারি 2h এবং d, তাহলে আমি বলতে পারি h ইকুয়াল টু d বাই 2। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই সম্পর্কটা চাইছে, আর কিছুই না। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা জিনিসটা? সোজা আছে, কঠিন কিছু না। ক্লিয়ার আছে জিনিসটা? যদি ক্লিয়ার থাকে তাহলে এবার হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকাবো। হ্যাঁ, গ্রাফটা একটু সুন্দর করে আঁকাতে হবে, কারণ এখানে দুইটা জিনিস একসাথে আঁকাবো। আমরা একটা বৃত্ত আঁকাবো বা পৃথিবী আঁকাবো এবং একটা গ্রাফও আঁকাবো। সো আমরা একটা গ্রাফ থাকবে এখানে, আর এখানে আমরা আঁকাবো হচ্ছে পৃথিবী নিচে। পৃথিবীর কেন্দ্র হচ্ছে এই রেখা বরাবর দিচ্ছে আর কি। ঠিক আছে, আর এই বরাবর যে রেখাটা, তাহলে এটা হচ্ছে এইটা। ওকে, এটা কেন করলাম? পৃথিবীর সাথে কেন তুলনা করলাম? কারণ বেসিক্যালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জি বনাম পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এরকম একটা গ্রাফ আঁকাবো। জি বনাম পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব, এরকম একটা গ্রাফ আমরা আনার চেষ্টা করব। ঠিক আছে, চলো এই যে ব্যাপারটা, আমরা এটার থেকে এখানে যাব আর কি।
পৃথিবীর থেকে শুরু করে পৃথিবীর ব্যাপারটা আমরা চিন্তা করতে পারি, অলরেডি আমরা শিখছি, এটা থেকে আমরা এখানে ট্রান্সলেট করে ফেলবো জিনিসটা। তাহলে এটা যদি 0 হয়, এটা মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব 0, এটার মানে কি এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, হ্যাঁ, এবং এতটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r। তাহলে এই গ্রাফে r কতটুকু হবে? r হবে হচ্ছে, তুমি যদি আঁকাও, মোটামুটি, হ্যাঁ এখানে পাশে থাকবে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে r, কথা বুঝছো, 0 r পৃথিবীর ব্যাসার্ধ। এখন আমি যখন এই সেক্টরের মধ্যে, এতটুকুর মধ্যে যখন অভিকর্ষ ত্বরণ দেখতে চাইবো, এতটুকুর মধ্যে বিভিন্ন পয়েন্টে, তখন আমাকে গভীরতার ইকুয়েশনটা বসাইতে হবে, তাই না? কারণ এটা তো গভীরে, পৃথিবীর গভীরতার জিনিসটা। সো গভীরতার ইকুয়েশন সেটা কি? জিডি, পৃথিবী থেকে গভীরে, পৃথিবী হতে ডি গভীরতায়, জিডি ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই রো জি আর মাইনাস ডি। বেসিক্যালি আর মাইনাস ডি কতটুকু? বেসিক্যালি আর মাইনাস ডি হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। খেয়াল করো, আমি যদি ডি গভীরতা এতটুকু নামি, তাহলে এতটুকু হচ্ছে আর মাইনাস ডি, বা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এই যে এতটুকু হচ্ছে আর মাইনাস ডি। তাহলে আমি বলতে পারি এই যে কেন্দ্র থেকে দূরত্ব, এটাকে আমি আর বলছি, তাহলে এখানে আর মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে আর, যেহেতু, সুতরাং আমি বলতে পারি জিডি ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই রো জি, বড় হাতের জি, ছোট হাতের আর। তাহলে এখানে কার কার গ্রাফ? গ্রাফটা হচ্ছে জি বনাম ছোট হাতের আর এর গ্রাফ কিন্তু। তাহলে আমার এখানে খেয়াল করে দেখো, এই গ্রাফে এটা হচ্ছে ওয়াই জিডি, আর এটা হচ্ছে এক্স আর, তাহলে বাদ বাকি যেটা সেটাকে হচ্ছে এম, 4/3 পাই রো জি এম। তাহলে আমি কিন্তু এখানে কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু এম এক্স পাচ্ছি, বা এটা একটা মূল বিন্দুগামী একটা সরল রেখা হচ্ছে। তাহলে যেটা হচ্ছে, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা যেটা হচ্ছে মূল বিন্দুগামী। কথা বুঝছো কিনা বলো? এটা হচ্ছে জিডি ইকুয়াল টু 4/3 পাই রো জি আর, এই সমীকরণ অনুসারে আসছে। লিখে দিই ছোট্ট করে, 4/3 পাই রো জি আর। এটা গেল। এর পরবর্তীতে কি হচ্ছে? এর পরবর্তীতে আমি যেটা করছি, খেয়াল করো, আমি কিন্তু এখান থেকে এখানে গেছি অলরেডি। তারপরে যখন আমি সামনে যাব, এটা মানে কি? এটা মানে হচ্ছে পৃথিবী থেকে বাইরে, পৃথিবী পৃষ্ঠের বাইরে। সো পৃথিবীর পৃষ্ঠের বাইরে মনে করে দেখো, জি এর ভ্যালু কি? জি এইচ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর প্লাস এইচ জিনিসটা কি? আর প্লাস এইচ জিনিসটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বেসিক্যালি, তাই না? আর প্লাস এইচ ছিল পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আমরা বলতে পারি জিএম ডিভাইড বাই কেন্দ্র থেকে দূরত্ব আর স্কোয়ার, বা অন্য কথায় এইটা হচ্ছে জিএইচ সমানুপাতিক হচ্ছে 1/r স্কোয়ার, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখন যদি আমি বাইরে যাই, তাহলে জি এর ভ্যালুটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যাবে, যত যাব জি এর ভ্যালু কমবে। সো যে ইকুয়েশনটা আসবে এটা, সেটার যে গ্রাফটা হবে সেটা হবে হচ্ছে মোটামুটি এই রকম। এটা কেন আসছে? এটা হচ্ছে জিএইচ সমানুপাতিক 1/r স্কোয়ার, এই কারণে আসছে। তাহলে এটা আসছে এই কারণে স্ট্রেট লাইন, এবং এটা আসছে বক্ররেখা এই কারণে। এখন কথা হচ্ছে, এটাকে জিরোতে গিয়ে মিলবে? জিরোতে গিয়ে মিলবে বলতে এটা কখন জিরো হবে? এটা কখন জিরো হবে তুমি দেখো তো এই ইকুয়েশনে। আর যদি একটু আলাদা করি, এই ইকুয়েশনে জিএইচ শূন্য হতে হলে আর হতে হবে ইনফিনিটি, ঠিক আছে? তুমি যদি আর এর ভ্যালু ইনফিনিটি বসাও, তাহলে এটা শূন্য হবে। তার মানে অসীমে গেলে অসীম উচ্চতায় জিএইচ
শূন্য হবে। এবং এটা তাই বলে, তুমি অ্যাকচুয়ালি শূন্য পাচ্ছ না, কিন্তু অসীম উচ্চতায় গেলে শূন্য পাবা, অসীমে তো যাওয়া সম্ভব না। মানে অসীম বলতে কত অসীম, এটা তো কথা, তাই না? অসীমের তো কোনো ভ্যালু নাই, অসীম তো অসীম। আচ্ছা, তাহলে আরেকটা ব্যাপার আছে এখানে দেখার মতো, সেটা হচ্ছে জি এর সর্বোচ্চ ভ্যালু কই হচ্ছে। জি এর সর্বোচ্চ ভ্যালু কই হচ্ছে, খেয়াল করে দেখো, এই পয়েন্টে সর্বোচ্চ, এই পয়েন্টটা কত, আর বা পৃথিবীর ব্যাসার্ধে। সো পৃথিবীর ব্যাসার্ধে জি এর যে সর্বোচ্চ ভ্যালুটা, এটা কত? তাহলে এটা হচ্ছে জি অ্যাট আর্থ, এই ভ্যালুটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ভ্যালুটা। ওকে, সর্বোচ্চ। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যখন ব্যাসার্ধ বরাবর যাচ্ছ, বা অন্য কথায় ব্যাসার্ধ থেকে গভীরে যাচ্ছ, তখন জি লিনিয়ারলি বা সরল রৈখিকভাবে কমছে, কমতে কমতে জিরো হচ্ছে। আর যখন তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরে যাচ্ছ, তখন জি, এটা কি পরাবৃত্তিকভাবে আসলে পরাবৃত্ত, এটা এটা কণিক পরণে, আমি শেপটা বলি নাই, কণিক পড়লে বুঝবা, কণিক ম্যাথের মধ্যে, যে এটা হচ্ছে পরাবৃত্তাকারভাবে কমতেছে। ওকে, দ্যাটস ইট, এখানে আর কিছু নাই। তবে এটা কেন পড়ালাম, এটা তুমি শিওর থাকো, তুমি কই কই পাবা আমি বলে দিচ্ছি। এটা তুমি পাবা হচ্ছে কলেজে সিকিউ নালে এমসিকিউতে, এটা পাবা হচ্ছে এইচএসসিতে সিকিউ নালে এমসিকিউতে, আর এটা পাবা হচ্ছে অ্যাডমিশনে এমসিকিউতে। এটা পাবা, এখান থেকে প্রশ্ন থাকবেই, মাস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এই গ্রাফটা, জি বনাম আর এর গ্রাফটা, এবং এটা ব্যাখ্যাও করতে বলে। এবং এটা সিকিউতে কি করে জানো, এটা উদ্দীপকে দিয়ে দেয়। তুমি দেখবা, তুমি তোমার কাছে যদি এই চ্যাপ্টারের বই তো আছে, বইয়ে তো সিকিউ আছে বোর্ডের, দেখবা উদ্দীপকের বোর্ডের এটা দেওয়া থাকবে, কিছু বোর্ডে এটা দিয়ে দেয়, বা কিছুটাতে এটা দিয়ে প্রশ্ন করে আর কি, অনুধাবনেও প্রশ্ন করে, এই গ্রাফটা আঁকাইতে বলে অনুধাবনে, বুঝছো? যেটা যেন খেয়াল রেখো আর কি। এটা যেন খেয়াল থাকে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরের ব্যাপারগুলা, যে আমরা অভ্যন্তরে গেলে জি এর কিরকম চেঞ্জ হচ্ছে। তাহলে জি এর কই কই চেঞ্জ হচ্ছে মনে করে দেখো। প্রথম থেকে আমরা কি বলছিলাম, পৃথিবী মেরু অঞ্চলে একটু চ্যাপ্টা আর কি। সো আলটিমেটলি মেরু অঞ্চলে জি এর ভ্যালু বেশি ছিল, বিষুবে কম। সো পৃথিবীর আকৃতির কারণে জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছিল। আরেকটা কি, উচ্চতার কারণে, নির্দিষ্ট একটা উচ্চতায় উঠলে যত বেশি উচ্চতা হতো জি এর ভ্যালু কমতে থাকবে। আর গভীরতায় যত বেশি গভীরে নামবা জি এর ভ্যালু কমতে থাকবে। তাহলে আলটিমেটলি তিনটা পসিবল ওয়ে আছে জি এর ভ্যালুর চেঞ্জের। এটা ছাড়াও আরেকটা পসিবল আছে, ওয়ে আছে, এবং সেটা রেগুলারলি হচ্ছে। সেটা রেগুলার, সেটা ইরেগুলার কিছু না। সেটা এমন না যে তোমাকে কোথাও একটা নিয়ে যেতে হবে পৃথিবী বস্তুকে, সেটা না। তোমার আমার উপর, সবার উপরই এটার প্রভাব আছে। তাহলে এই প্রভাবটা বোঝার জন্য আমাদের পৃথিবীর ভৌগোলিক যে ব্যাপারগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে। সো পৃথিবীর ভৌগোলিক ব্যাপারটা যদি বলি, পৃথিবীকে আমি দুইটা রেখা দ্বারা মোটামুটি ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে মেরু রেখা, এই মেরু রেখার সাপেক্ষে পৃথিবী রোটেট করে, ঠিক আছে? পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘোরে মেরু রেখার সাপেক্ষে, রেগুলার, এই মোমেন্টেও ঘুরতেছে। এবং এই আবর্তনকাল কত, এই দেখি আবর্তনকালকে পারে, পৃথিবীর আবর্তনকাল কত, এই যে ঘূর্ণন, এটার আবর্তনকাল কত? এরাই সবাই জানি আমরা, এটা ছোটবেলা থেকে পড়ছো, বলো। ভেরি গুড, 24 ঘন্টা, তাই না? পৃথিবী 24 ঘন্টায় ঘোরে, 24 ঘন্টায় রোটেশন করে, আর সূর্যের চারিদিকে ঘোরে হচ্ছে আবার 365 দিনে। দুইটা দুই জিনিস কিন্তু, খেয়াল করো। পৃথিবী কিন্তু লাটিমের মতো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে রোটেশন করে। এটা মধ্যে ধরে নাও সূর্য, এটা পৃথিবী, পৃথিবী এমনে ঘোরে। অনেকে মনে করে এমনে ঘোরে, না, এমনে নিজে ঘুরে 24 ঘন্টায় ঘুরতে থাকে, এক একবার করে, আবার 365 দিনে পুরাটা ঘুরে আসে। সো এই যে ঘূর্ণনটা, এটা আমরা দেখছি নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, নিজের এই মেরু অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, অক্ষরেখা সাপেক্ষে। হ্যাঁ, এটাকে বলা হয় মেরু রেখা বা অক্ষরেখা। পৃথিবীর আরেকটা রেখা আছে,
এইটাকে বলা হয় হচ্ছে একদম যেটা মিডল দিয়ে যায় সেটা হচ্ছে বিষুব রেখা। এখন তুমি যদি 3D আকারে চিন্তা করতে চাও, 3D, এটা তো 2D চিত্র, 3D চিত্র যদি চিন্তা করতে চাও তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম, সেম জিনিস, সেম পৃথিবী। থ্রিডি যদি আঁকাই, দ্যাটস ইট। তাহলে এই যে তল, এটা একটা সমতলের কথা চিন্তা করে, এখানে একটা সমতল আছে, এটা বিষুবতল, এটা হচ্ছে বিষুবতল। হ্যাঁ, আচ্ছা এইভাবে না করে এক কাজ করলেই হয়তো, আমি এটার ফিল কালার দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে, ফিল করে দিই, দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে বিষুবতল। ওকে, এখন এখানে ব্যাপার আছে, হ্যান্ড এই আঁকাই, এটা মেরু রেখা, কিন্তু এরকম কিছু তুমি আরো রেখা চিন্তা করতে পারো। মানে আমি পারফেক্টলি আঁকাইতে পারি না জিনিসটা, মানে একদম এখানে গিয়ে মিলবে। তাহলে এই যে বিভিন্ন পয়েন্ট যেখানে গিয়ে হচ্ছে পৃথিবীর বিভিন্ন পয়েন্টে হচ্ছে এই রেখাগুলো ছেদ করতেছে, এগুলাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এগুলা এক একটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং এগুলার অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল মানে হচ্ছে একদম কেন্দ্র থেকে, ধরো যে আমি বললাম এটা থেকে এই পট, তুমি এই জায়গাতে আছো ধরো, সো এখানে একটা অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে কি বলে, যে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে দ্রাঘিমাংশ। আমাদের দ্রাঘিমাংশ নিয়ে এই চ্যাপ্টারে কাজ নাই, প্যারা নাই, জাস্ট বলতেছি আর কি, জানার জন্য বলতেছি, জানার স্বার্থে বলতেছি। হ্যাঁ, মানে এই বরাবর সে যত অ্যাঙ্গেলে আছে, খেয়াল করো, এই বরাবর থাকলে এটা, সে যদি ঘোরে দ্রাঘিমাংশ চেঞ্জ হবে। এখন আরেকটা রেখা অ্যাঙ্গেল আছে যেটা বোঝায় যে এই বরাবর, ধরো যে একটা বস্তু বললাম যে এইখানে আছে, পৃথিবীতে একটা বস্তু ধরো এখানে আছে, তখন হচ্ছে খেয়াল করে দেখবা এই দ্রাঘিমাংশটা আমি সরাই দিই, হ্যাঁ এগুলা সরাই, তখন পৃথিবীর একদম যে তোমার বিষুব তল আছে, এটা যে কেন্দ্র, মেরু রেখা যেখান দিয়ে ছেদ করে গেছে, এই কেন্দ্র থেকে এতটুকু বরাবর একটা কোণ টানানো যাবে, কোণ আঁকা যাবে। এটা একটা একক ভেক্টর টাইপের আর কি, কোণ আঁকা যাবে। এই যে কোণটা বা ডাইরেকশনটা, এটা এই তলের সাথে যত কোণ উৎপন্ন করেছে, এর একটা নাম আছে, এটাকে বলা হয় অক্ষাংশ বা অক্ষকোণ, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আমি সুন্দর করে আঁকাই দিচ্ছি, এখানে জ্ঞানজাম লাগতেছে, প্যারা নাই, আমি আবার আঁকাচ্ছি এটা সুন্দর করে, কিন্তু আপাতত বোঝো এই অক্ষের সাথে বা এই তলের সাথে যত কোণ উৎপন্ন করেছে এই রেখাটা, সেই কোণটাকে বলা হয় অক্ষাংশ। ঠিক আছে, তো ল্যামডা হচ্ছে অক্ষাংশ। তাহলে আমি যদি সুন্দর করে আঁকাই, সুন্দর করে আঁকাই বলতে আমি পরের ইয়েতে গেলাম আর কি, ধরো যে একটা বস্তু, এটা হচ্ছে পৃথিবী, লাইন থিকনেস একটু বাড়াই দিই, পৃথিবী, আর এটা হচ্ছে এখানে বিষুব তল আছে, তো তল আমি না আঁকিয়ে একদম ইজি করে ফ্ল্যাট ভাবে আঁকাই। তাহলে এখানে যদি একটা বস্তু থাকে, বস্তু থাকে, সেটা হচ্ছে বলা হবে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে। দ্যাটস ইট, আর কিছুই না, আপাতত এইটুকু বুঝলেই হবে অক্ষাংশের ব্যাপারটা, সেটাকে বলা হবে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে। ওকে, এখন আছে, ঠিক আছে, এখন ফিজিক্স কি বলে, মানে ফিজিক্সের তো এর মধ্যে আসতে হবে। ফিজিক্স কি বলে? ফিজিক্স যেটা বলে যে ঠিক আছে, আমরা প্রত্যেকেই, আমি যে দাঁড়ায় আছি, তুমি যে দাঁড়ায় আসো বা বসে আসো বা ঘুমায় ঘুমায় ক্লাস করতেছো, যেমনি আসো,
প্রত্যেকেই পৃথিবীর সাথে সাথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছি। মানে এই যে একটা বস্তু আছে, তুমি যদি এই কি বলে যে এটা যদি আবার একটু আঁকাই জাস্ট একটু বোঝার জন্য, তাহলে এইখানে যে বস্তুটা থাকবে সেটা কিন্তু পৃথিবীর কেন্দ্র বরাবর, মানে কেন্দ্রকে কেন্দ্র করে, পৃথিবীর কেন্দ্রকে কেন্দ্র করে সুন্দর মতো এমনি এমনি ঘুরতেছে। খেয়াল করছো? যে বেটা এখানে আছে সে বিষুবে যে থাকে, সে একবার এখানে আছে, একটু পরে সে এখানে, মানে পুরো 24 ঘন্টায় সে পুরাটা ঘুরে আসবে। রোটেট করতেছে পৃথিবী, যেহেতু পৃথিবীর রোটেশন হচ্ছে এই বরাবর। তাহলে এখানে যে আছে সেও তো ঘুরবে। সে ঘুরবে বলতে কেমনে ঘুরবে? সে ঘুরবে হচ্ছে এমনে। সে কি করবে? সে এখন এখানে আছে, কিছুক্ষণ পরে সে এখানে থাকবে, কিছুক্ষণ পরে সে এখানে 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 ঘুরে পুরোটা ঘুরবে। তাইলে আমাকে এখন কেউ বলতে পারবা যে এই যে ঘূর্ণন, এটার ঘূর্ণনকাল কতখানি হবে, কত ঘন্টা হবে? পৃথিবীর সবাই, তুমি হোক আমি হোক, সবাই পৃথিবীর সাথেই আছি, পৃথিবীর সাথেই ঘুরতেছি। সো এখানেও ঘূর্ণনটা 24 ঘন্টাই হবে। যে কোনো পয়েন্টেই ঘূর্ণন 24 ঘন্টাই হচ্ছে, টি এর ভ্যালু। এখানে থাকলে তাহলে আর কি কি হচ্ছে? আর কি কি হচ্ছে দেখো তো। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা ঘুরতেছি, ঘুরতে গেলে কি লাগে একটু রিক্যাপ করি। যারা নিউটনের মেকানিক্স একটু হলেও কোথাও পড়ছো, বা আমরা পড়বো একসাথে যদিও আরো ডিটেলসে, একটু হলেও কেউ যদি পড়ে থাকো তাহলে তার একটু মনে করা দরকার এখানে, বা যদি না পড়ে থাকে তার একটু দেখে নেওয়া দরকার আপাতত। সেটা হচ্ছে যদি একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে, এম ভরের বস্তু, তাহলে কেন্দ্রমুখী একটা বল থাকে। দুইটা কথা চিন্তা করা যায়, কেন্দ্রমুখী একটা বল, অথবা অথবা চিন্তা করা যায় হচ্ছে এই বস্তুটার উপরে কেন্দ্র বিমুখী একটা বল আছে। দুইটা একই জিনিস, কিন্তু দুইভাবে দেখা হয় আর কি। কেন্দ্র বিমুখী একটা বল আছে, এইটা অথবা এইটা একই জিনিস, একই বস্তুই, এম ভরের বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আছে। বাইরে থেকে দেখলে মনে হয় দুইটা একই জিনিস কিভাবে, আমি জাস্ট একটু হালকা করে বলি, এটা আমরা দেখবো নিউটন মেকানিক্সে খুব সুন্দর করে। এখানে যেটা হবে, বাইরে থেকে দেখলে কেউ মনে করবে যে ভিতরে কেন্দ্রমুখী বল পাচ্ছে, দ্যাটস ওয়াই ঘুরতেছে, এইদিকে চলে আসার চেষ্টা করতেছে। এটা বাইরে থেকে দেখলে মনে হবে। কিন্তু যে এখানে থাকবে এম ভরের এই বস্তুটার কাছে ফিল হবে সে বাইরের দিকে ছিটকে যাচ্ছে। যেরকম আমরা হচ্ছে যে চারিপাশের যে ইগুলো থাকে না, সার্কাস বা হচ্ছে চিড়িয়াখানা বা যাই বলো, ওই সব জায়গাগুলোতে, পার্কগুলোতে, শিশু পার্কে, এই যে এরকম একটা এখানে আমরা বসে হচ্ছে পুরোটা ঘুরে, যখন ঘুরে সবাই কিন্তু চারিপাশে হেলে যায়। কেন হেলে যায়? মনে হবে যে বাইরের দিকে ছিটকে চলে যাচ্ছি আমরা, তখন আমরা বসছি, আমাদেরকে নিয়ে ঘুরতেছে। সো আমরা রিয়েল লাইফে যদি পৃথিবীর সাথে ঘুরি, আমাদের প্রত্যেকের এটা ফিল হবে যে আমরা বাইরের দিকে ছিটকে যাচ্ছি। কই, আমাদের তো ফিল হয় না। বললে হলে বাইরের দিকে ছিটকে যাচ্ছে, কই ছিটকাচ্ছি না তো। অ্যান্সার ইজ গ্র্যাভিটি তোমাকে ছিটকাতে দিচ্ছে না, কিন্তু একটা ফোর্স আছে যেটা তোমাকে ছিটকাইতে, মনে করো যে ইফেক্ট রাখতেছে আর কি, হালকা পরিমাণে হলেও ইফেক্টটা আছে, যে একটা ফোর্স আছে বাইরের দিকে। তাহলে এই যে ফোর্সটা, এটা কেন্দ্রমুখী বল দিয়ে যখন চিন্তা করবা, এটাই কলটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। আর তো হচ্ছে এই আর। আর তুমি যখন কেন্দ্র বিমুখী বল দিয়ে চিন্তা করবা এই বস্তুটা হয়ে, নিজে মনে করবে এই বস্তু, তাহলে এটা হবে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে যখন আমরা এখানে আসি, খেয়াল করো, আমরা মনে করো এখানে আসি, আমরা ফিল করব হচ্ছে পৃথিবী বাইরের দিকে আমাদের ছিটকে দেওয়ার চেষ্টা করতেছে। কি বলে যে দেখো যে একই রকম শেপ কেন্দ্র বিমুখী বলে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, আর কতটুকু তাহলে? আর কি এই আর না, আমাদের এই শেপটাতে যেতে হবে। তো আমরা কেমনে ঘুরতেছি? এই রেখাকে কেন্দ্র করে, মানে এই
সমতলে আমরা ঘুরতেছি আর কি, যে এখানে আছে সে এই সমতলে ঘুরতেছে। তো এই সমতলের কথা চিন্তা করো, আর হচ্ছে এতটুকু বা এতটুকু। এতটুকু হচ্ছে ছোট হাতের আর। তাহলে আমরা এই বরাবর ঘুরতেছি। কিন্তু কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে পৃথিবী পৃথিবী আমাদের টানতেছে তো। আমরা যে মোমেন্টে যেখানে থাকি না কেন পৃথিবী তো আমাদের টানবে। কোন দিক বরাবর টানে? পৃথিবী আমাদের টানবে হচ্ছে এই বরাবর। পৃথিবী আমাদের এই বরাবর টানে mge পরিমাণ ফোর্সে। কারেক্ট? পৃথিবী আমাদের mge পরিমাণ ফোর্সে টানে। তাহলে দেখো এখানে একটা বস্তুর উপর দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। তাহলে অ্যানালাইসিস করবো কেমনে? আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে থাকার কারণে, ঘূর্ণনের কারণে জি এর কোনো পরিবর্তন হচ্ছে কিনা। জি এর পরিবর্তন মানে কি? ওজনেরও পরিবর্তন বেসিক্যালি। ভর ইন্টু জি এর গুণ দিলে তো ওজন পাওয়া যায়। তো এখানে আমার ওজন হওয়ার কথা এটা, কিন্তু এই ব্যাটা বলতেছে না আমি তো আছি, আমার কারণে একটা ইফেক্ট হবে। কিরকম ইফেক্ট? সেটা হবে হচ্ছে ওজনের রেখা বরাবর হওয়া উচিত। ওজনের রেখা মানে কি? মনে করে দেখো, চ্যাপ্টার 4 পড়ার সময় বারবার বলতেছিলাম ওজন নিচের দিকে না, ওজন সবসময় চিন্তা করতে হবে পৃথিবীর কেন্দ্র বরাবর। সো ওজনের রেখা কিন্তু এইটা, ওজনের রেখা কিন্তু এইটা। সো আমাকে এই রেখা বরাবর ইফেক্টটা দেখতে হবে। আমার এই রেখা বরাবর ইফেক্ট দেখে লাভ নাই। সো এটার আমরা দেখবো হচ্ছে এটার যদি কোনো উপাংশ পাওয়া যায়, এটার যদি কোনো অংশ এই বরাবর পাওয়া যায়, দেখি অংশ পাওয়া যায় কিনা। সো লেটস ট্রাই। তাহলে এটার এই বরাবর কোনো অংশ যদি থাকতে পারে, এইটা হচ্ছে ল্যামডা, তাহলে এই অংশটা কত হবে, মানে এই কোণটা কত হবে? ল্যামডা। তাহলে আবার দেখো এম ওমেগা স্কোয়ার আর যদি এটা হয়, তাহলে এইটা কত হবে? এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। ক্লিয়ার এটা? আবার বলি, আমার এই রেখা বরাবর ইফেক্টটা দেখতে হবে। ওজনের ব্যাপারটা, ওজনটা সবসময় পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি আসো কোথায়? তুমি আসো এখানে। তুমি নিজেকে এখানে চিন্তা করো, এই বরাবর পৃথিবী তোমাকে নিচের দিকে টানতেছে, এই বরাবর পৃথিবীর যে তোমার কি বলে যে ঘূর্ণন, এই ঘূর্ণনের কারণে একটা ফোর্স তুমি বাইরের দিকে পাচ্ছ। তুমি কি পৃথিবীতেই থাকো নাকি বারবার ছিটকে যাও ডেইলি লাইফে? তুমি তো পৃথিবীতেই থাকো, তাই না? আমরা তো পৃথিবীতেই থাকি। তার মানে অবশ্যই আমি যদি বলি যে কে বড় এই দুইটা ফোর্সের মধ্যে, এইটা এবং এটার মধ্যে, কে বড় হওয়া উচিত? কে বড় হবে? mge এটা বড় হবে, কারণ এটা আমাদের টেনে ধরে রাখছে পৃথিবীর দিকে। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আমি যদি একটু শর্টে বলি, আরো শর্ট করি, এখন দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে mge এবং একটা হচ্ছে m ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। ঠিক আছে? এবং আলটিমেটলি এই দুইটার টোটাল যেটা, সেটাই আমরা ফিল করব ওজন। তাহলে ইফেক্টিভ ওজন যেটা হচ্ছে আমার, ইফেক্টিভ ওজন পৃথিবীর দিকে যে আকর্ষণ বলটা, ইফেক্টিভ মানে হচ্ছে নিট আকর্ষণ বল। হ্যাঁ, এফ নিট, এটা কথা হচ্ছে mge মাইনাস m ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। দেখো এই পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা? আমাদের কাজ প্রায় শেষ, তাহলে আমি একটু 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 লিখতে হবে, দ্যাটস আমি এটা একটু এদিকে সরালাম, এই দিকটা আমরা বুঝে গেছি অলরেডি। তাহলে কাজ প্রায় শেষ, আমার হচ্ছে এই বরাবর টোটাল আকর্ষণ বলটা পেয়ে গেছে, এবং এটাই কিন্তু ইফেক্টিভ mg। আমরা এভাবে লিখব mg ল্যামডা, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আমার mg হচ্ছে এটা। ঠিক আছে, এটা লেখো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা তুমি ফেস করবা এখনই, ক্যালকুলেশন যদি তুমি করতে চাও। ক্যালকুলেশন করতে গেলে একটা এক সমস্যা হবে, সবকিছুই হয়তো তুমি জানবা, কিন্তু এই যে এই ব্যাটা, এই আর কই থেকে আসবে? এই আর, এটা কি তুমি জানো? তুমি কি কি জানো? তুমি জানো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ জানো, হয়তো পৃথিবীর ব্যাসার্ধ তুমি জানো, হ্যাঁ, বড় হাতের 8টা জানো।
তুমি কি এই যে এই আরটা জানো, যেটা হচ্ছে এটা 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 তো তুমি জানো না, এটা তো এক এক জায়গায় কিরকম, এই জায়গায় আসলে এত বড়, এই জায়গায় আসলে এত বড়, ঠিক আছে, এই জায়গায় এতটুকু, এই ভ্যালু তো ভিন্ন ভিন্ন। সো এটা একটু সাইজ করা লাগবে, এটা সাইজ না করলে এটাতে ক্যালকুলেশন করা বারবার মুশকিল, তোমার প্রত্যেকবার ভ্যালুটা জানাতে হবে। তো এটা সাইজ করার জন্য তুমি এইখানে একটা চিত্র আছে, একটা ত্রিভুজ আছে এখানে দেখো, এই ত্রিভুজটা চিন্তা করতে পারো, সাইজ হয়ে যাবে। দেখো এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজে খেয়াল করে দেখো, এই কোণটা যদি ল্যামডা হয়, এই কোণটাও অবশ্যই ল্যামডা হবে। ল্যামডাটা সাইজ করে লিখছি, এই কোণটা ল্যামডা। তাহলে ত্রিভুজটা একটু বাইরেই আঁকাই, চলো। এটা আর, এটা ল্যামডা, এবং এটা হচ্ছে বড় হাতের আর। এটা বড় হাতের আর কেমনে হইলো? এটা কারণ পৃথিবীর ব্যাসার্ধ তো বড় হাতের আর, এটা আর এবং এটা ল্যামডা। তাহলে কি আমি এখানে লিখতে পারি cos ল্যামডা ইকুয়াল টু কত? দেখো তো, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে ছোট হাতের আর, অতিভুজ কোনটা? বড় হাতের আর। বা আমি লিখতে পারি ছোট হাতের আর ইকুয়াল টু বড় হাতের আর ইন্টু cos ল্যামডা। দেখো কারো কোনো আপত্তি আছে কিনা। তাহলে এখন আমরা যে কাজটা করব, এই ইকুয়েশনে আমরা বড় হাতের আর এর ভ্যালুটা জানবো এবং ল্যামডার ভ্যালুটা আমাদের জানা থাকবে, আমাদের বলে দেওয়া থাকবে প্রশ্নে। আমরা এই ইকুয়েশনটা এই ইকুয়েশনে বসাই দিব, তাহলে দেখবা চলে আসবে একটা সহজ ইকুয়েশন। এম জি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এম জি ই মাইনাস এম ওমেগা স্কোয়ার, আর এর বদলে বড় হাতের আর কজ ল্যামডা বসতেছে, খেয়াল করবা এটা আর এর বদলে বসতেছে, ইনটু একটা কজ ল্যামডা আরেকটা আছে। তাহলে তোমার আলটিমেটলি যেটা পাবা সেটা হচ্ছে এম জি ই মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই যে এতক্ষণ বুঝুন বাজুন বুঝাইলাম অনেক কিছু, হ্যাঁ, এত যে কথাবার্তা বললাম, ধরো যে তুমি বোঝোই নাই কিছু, ধরো কিছুই বোঝো নাই, আলটিমেটলি তোমার এইটা মনে রাখাই লাগবে, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে ওজন হচ্ছে এভাবে। এখন তুমি ওজন ছাড়াও এম এম কাটাকাটি দাও, জি এর ভ্যালু পেয়ে যাচ্ছ, কাটাকাটি দাও, তুমি পাচ্ছ কি জি ল্যামডা, এম এম কাটাকাটি দাও উভয় পাশে, জি ই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আচ্ছা ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। পৃথিবীর কৌণিক বেগ কোনটা? পৃথিবীর কৌণিক বেগ ওমেগা, এটার ভ্যালু তো জানা লাগবে, যেখানে টু পাই বাই টি, এবং বারবার আমি কিন্তু বারবার এটা দেখতেছিলাম টি এর ভ্যালু 24 ঘন্টা, তাহলে টু পাই বাই 24 ঘন্টা, ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, উপরে রেডিয়ান নিচে সেকেন্ড, খেয়াল করবে এটা কিন্তু একক রেডিয়ান পার সেকেন্ড। তাহলে উপরে 2 পাই রেডিয়ান আর নিচে কি সেকেন্ড, 24 ঘন্টাকে এক একটা ঘন্টায় 3600 সেকেন্ড, 60 মিনিট 60 সেকেন্ড 3600। সো তুমি হচ্ছে ওখান থেকে ওমেগাটা পাবা। সো আলটিমেটলি জি ল্যামডা যেটা, সেটা ইকুয়াল টু হচ্ছে জি ই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তোমার এইটা মুখস্থ রাখতে হবে, এটা বা এটা একই জিনিস, এম গুণ দিলে এটা, এম ভাগ দিলে এটা, মুখস্থ, কিচ্ছু করার নেই। তোমার ম্যাথ করার সময় তুমি কিন্তু এত করতে পারবা না, কি বলে প্রতিপাদন করার ওয়ে নাই, টাইম থাকবে না, ওয়ে থাকবে না, সরাসরি এটা অ্যাপ্লাই করতে হবে বা সরাসরি এটা অ্যাপ্লাই করা যাবে। ওকে, এই বলো ওকে কিনা? ওকে বললে হচ্ছে আমরা ম্যাথ শুরু করে দিতে পারি এটার, এবং দেখা যাক কি কি আসে। ম্যাথ করার আগে আমি একটু ইজিভাবে যাই জিনিসটাকে, হ্যাঁ, আরেকটু ইজি করে দিই, তাহলে সুবিধা হবে সব কিছুতে। তাইলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি শর্টে আঁকাই, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে, দাঁড়াও থিকনেসটা কমাই, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে এই জায়গাতে জি এর ভ্যালু হচ্ছে, জি ল্যামডা হচ্ছে জি ই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওকে, এখন এটার আমরা কয়েকটা কেস একটু দেখে নেই আগে ম্যাথ করার আগে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে ম্যাথগুলো বুঝতে। কেস 1, লেখো যে বিষুব রেখায়
বিষুব রেখা মানে হচ্ছে, তুমি যদি ওই চিত্রটা আবার আঁকাও, বিষুব রেখা মানে হচ্ছে বস্তুটা এখানে আছে, এটার উপর জি এর ভ্যালু বের করছো। সো বস্তুটা সরাসরি এই বরাবরই আছে, বা ল্যামডার ভ্যালু কিন্তু 0 ডিগ্রি, 0। তাহলে ল্যামডা ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, ইকুয়েশনে বসাও, জি ল্যামডা ইকুয়াল টু জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0। কজ 0 ভ্যালু কত? কজ 0 ভ্যালু হচ্ছে 1 জি ল্যামডা। তাহলে বিষুব রেখায় জি এর ভ্যালু হবে এরকম। ক্লিয়ার? বিষুব রেখায় জি এর ভ্যালু হবে এরকম। এবার কেস 2 আমরা দেখবো হচ্ছে মেরু রেখায় কেমন। মেরু, মেরু রেখায় তার মানে হচ্ছে মেরু মানে হচ্ছে একদম উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর যে রেখাটা, তার মানে বস্তুটা আছে একদম উত্তরে বা দক্ষিণে, উত্তরে ধরি। তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে জি ল্যামডা ইকুয়াল টু জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 90। কজ 90 এর ভ্যালু কত? 1 নাকি 0? কজ 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা কাট। তাহলে জি ল্যামডা ইকুয়াল টু জিই, বা অন্য কথায় মেরু রেখায় বা মেরুতে অক্ষাংশের কোনো ইফেক্ট নাই। মেরুতে অক্ষাংশের কোনো ইফেক্ট নাই, তাছাড়া থাকবে কেমনে? দেখো চিন্তা করে, এই যে বস্তুটা আছে পৃথিবীর একদম উত্তর মেরুতে টপে, অ্যাট দ্য টপ যদি চিন্তা করো আর কি চিত্র অনুসারে, এই ব্যাটা তো ওখানেই আছে। এই ব্যাটা যে ঘুরতেছে না, মানে বেসিক্যালি ঘুরতেছে, কিন্তু হচ্ছে সেটার ব্যাসার্ধ তো 0, একদম টপে। তো পুরা পৃথিবী ঘুরতেছে, কিন্তু টপে যে থাকবে সে তো ওখানেই ঘুরতেছে। এই কারণে আর্থের সমানই আসে জি ল্যামডাটা, তার চেঞ্জ হয় না। ঠিক আছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা কি? সেটা হচ্ছে আলটিমেটলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে জি এর পরিবর্তন। টপিকের নাম টপে লিখবে, এখন একদম উপরে। আমরা টপিক পড়ে নিছি, এখন আমরা টপিকের হেডিংটা দিলাম, কারণে জি এর পরিবর্তন। সো 4টা ভাবে জি চেঞ্জ হইতে পারে গতদিন থেকে। 1 নাম্বারটা পৃথিবীর আকারের কারণে, উপরে দক্ষিণে উপরে নিচে চ্যাপ্টা। 2 নাম্বারটা উচ্চতার কারণে। 3 নাম্বারটা গভীরতার কারণে। 4 নাম্বারটা ঘূর্ণনের কারণে। আচ্ছা, কি বলছে? পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চল এবং নিরক্ষরেখা অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য কত? মেরুতে, মেরুতে কেবলই কি দেখলাম? মেরুতে আচ্ছা জি মেরু লিখলাম, হ্যাঁ, ল্যামডা কত? 90 ডিগ্রি, কেবলই দেখলাম এটা আমরা। সো জি ল্যামডা কি ছিল? জি মেরু ইকুয়াল টু জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 90। কজ 90 ফেলে কত? 0। তাহলে যেটা হচ্ছে জিই আসে আর কি, জি মেরু। আর অক্ষরেখায় সরি, আরেকটা কি বিষুবে বলছে না? হ্যাঁ, নিরক্ষরেখা বা বিষুব, জি বিষুব বা নিরক্ষ একই। নিরক্ষরেখা আর বিষুব রেখা কিন্তু একই। ল্যামডা ভ্যালু 0 ডিগ্রি। তাহলে জি নিরক্ষ বললাম, নিরক্ষ জি ল্যামডা মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0। কজ 0 ভ্যালু কত ছিল? 1। তাহলে কত ছিল এখানে? জি ল্যামডা মাইনাস ওমেগা স্কোয়ার, জি ই মাইনাস ওমেগা স্কোয়ার, সরি ল্যামডা কেন লিখলাম? জি ই, তাই না? জি ই মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে কি বলেছে পার্থক্য? তাহলে ডেল জি আর কি লিখলাম, ডেল জি। কে বড় হবে? খেয়াল করে দেখো, এখানে জি ই মেরুতে আর এখানে জি এর চেয়ে কম, তাহলে এটা কিন্তু বড় হবে, এটা কিন্তু ছোট হবে। তাহলে জি মেরু মাইনাস জি নিরক্ষ, জিই মাইনাস জিই
মাইনাস ওমেগা স্কোয়ার আর, এই মাইনাস কারণে জি জি কাটে আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এখন এই পার্থক্যের ভ্যালুটা তুমি চাইলে বের করতে পারবা, ভ্যালুটা তো বের করতেই বলেছে। তাহলে ওমেগা মানে হচ্ছে 2π/t স্কয়ার, আর এর ভ্যালু তো দেওয়াই আছে। টি হচ্ছে পৃথিবী নিজের অক্ষে 24 ঘন্টা একবার আবর্তন, তাহলে 24 ইন্টু 3600 স্কয়ার, আর এর ভ্যালু কত 6400 কিলোমিটার বা 6.6 লেখাই আছে, মিটারে যাও এটা হবে। তাহলে এখানে কত হচ্ছে 0.0338 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো পৃথিবীর মেরুরেখা আহ্নিক গতির জন্য, আহ্নিক গতি মানে কি ওই তোমার হচ্ছে 24 ঘন্টার যে গতিটা, অন্য মানে সারাদিন, ন হ্যাঁ, এখান থেকে আহ্নিক আসছে, বাংলায় ছিল এগুলো সব কিছু, ও মানে সারাদিন আর কি, সারাদিনের গতির কারণে। সো এটা হচ্ছে ওই যে তোমার কতটুকু কমতেছে 0.0338 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এটাই আসে কিনা, এটাই তো আসছে আমার, এতটুকু কমে যাচ্ছে আর কি 9.8 এর থেকে, মেরু থেকে বিষুবে গেলে। ওকে, কি বলছে, কোনো কারণে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখার অবস্থিত কোনো বস্তুর ওজনের শতকরা পরিবর্তন নির্ণয় করো। পৃথিবীতে আবর্তিত হয়, যদি কোনো কারণে আবর্তন বন্ধ হয়ে যায়, মানে এটা আবর্তন বন্ধ হলে অনেক কিছুই হবে, কেউ বাঁচবেও না ভাবে, কিন্তু তবু আর কি জাস্ট কল্পনা ভিত্তিক একটা ম্যাথ আর কি। আবর্তন যদি বন্ধ হয়ে যায়, আবর্তন বন্ধ হওয়া মানে হচ্ছে ওমেগার ভ্যালু 0, কৌণিক গতি শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিরক্ষীয় অবস্থায় কোনো বস্তুর ওজনের শতকরা পরিবর্তন, নিরক্ষ রেখায় ওজন, কোন বস্তুর নরমাল ওজন কত, mg ল্যামডা, mg ই মাইনাস ওমেগা স্কয়ার আর, সরি m ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এটা হচ্ছে ওজনের ইকুয়েশন আর কি, m দ্বারা গুণ করে আর কিছুই না। এখন নিরক্ষরেখা মানে হচ্ছে ল্যামডার ভ্যালু হতো 0 ডিগ্রি, যেহেতু ল্যামডা 0 ডিগ্রি, সুতরাং mg ল্যামডা ইকুয়াল টু mg ই মাইনাস m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 0, cos 0 ভ্যালু 1, তাহলে আমাদের কাছে যেটা থাকে হচ্ছে mg ল্যামডা ই মাইনাস m ওমেগা স্কয়ার আর। এটা গেল হচ্ছে নরমালি, নরমালি নিরক্ষরেখার ওজন হচ্ছে এরকম। আবর্তন বন্ধ হয়ে গেলে, আবর্তন বন্ধ হলে যেটা হবে ওমেগার ভ্যালু চলে আসবে 0, তাই না, ওমেগার ভ্যালু হবে 0, আবর্তন হচ্ছে না। তাহলে এখানে কত হচ্ছে, সুতরাং mg ল্যামডা ড্যাশ বললাম ইকুয়াল টু mg ই মাইনাস m ওমেগা স্কয়ার আর, বা এখানে চলে আসবে হচ্ছে mg ই। তাহলে আবর্তন যখন নরমাল আছে তখন এরকম, আবর্তন যদি বন্ধ হয়ে যায় তখন নিরক্ষরেখায় ওজন হচ্ছে এরকম। তাহলে আমি আলটিমেটলি বলতে পারি কি রকম চেঞ্জ হচ্ছে, সেটা শতকরা পরিবর্তন। সুতরাং ওজনের শতকরা পরিবর্তন কার সাপেক্ষে পরিবর্তন দেখতে হবে, শতকরা পরিবর্তন দেখলে আদি অবস্থার সাপেক্ষে, শুরুতে যেটা ছিল, পরে এটা হয়ে গেছে আর কি। তাহলে এটা বড় এটা ছোট, তাহলে mg ল্যামডা মাইনাস mg ল্যামডা ড্যাশ ডিভাইড বাই mg ল্যামডা, mg ল্যামডা নরমালি ছিল, mg ল্যামডা ড্যাশ নতুন হয়েছে ইনটু 100%। তাহলে এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও, তাহলে কত আসবে, আলটিমেটলি আসে হচ্ছে এটা m ওমেগা স্কয়ার আর ডিভাইড বাই mg ল্যামডা ইনটু 100%। ঠিক আছে, তাহলে দেখো m কাটাকাটি যাচ্ছে, তাহলে ওমেগা স্কয়ার আর বাই জি ল্যামডা ইনটু 100%। m তো আমাদের কাছে জানা ছিল না, সো কাটাকাটি গেছে, ভালোই হয়েছে তাই না, আমাদের লাগেও নাই। এখন জি ল্যামডার ভ্যালুটা জানা লাগবে,
জি ল্যামডার ভ্যালুটা কত? জি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর, এখান থেকে। তাহলে জি এর ভ্যালু কত? 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা জি এর ভ্যালু দেওয়া আছে 9.8, ওমেগা স্কোয়ার আর 2π/t, টি এর ভ্যালু 24 ঘন্টা, ওমেগা স্কোয়ার আর আর এর ভ্যালু 6400 কিলোমিটার মিটারে কনভার্ট করো। তাহলে দেখো জি ল্যামডার ভ্যালুটা কত আর কি। (9.766) বা 9.766 রাখলাম। তাহলে এইটা খেয়াল করো, জি ল্যামডার ভ্যালুটা আমরা পেয়েছি 9.766, এখন ওমেগা স্কোয়ার আর কত? জি ল্যামডার ভ্যালু 9.766 ইন্টু 100%। একটু বড় ক্যালকুলেশন এই আর কি, ক্যালকুলেশনের ভ্যালুগুলো বড়, আর কিছুই না। বাপরে, তাহলে দেখো কি হচ্ছে, 2π বাই 24 ইন্টু 3600 স্কোয়ার ইন্টু 6.4 ইন্টু 10⁶ ডিভাইড বাই 9.766 একটু 100, 0.3465% চেঞ্জ হবে। দেখো তো মিলছে কিনা, এটা ফাইনাল অ্যান্সারটা মিলে কিনা, সবার ক্যালকুলেশনটা চেক করো, তাইলেই হবে। 0.3465% আসে কিনা, শতকরা পরিবর্তন। এমনিতে আমাদের বেসিক পুরাটাই ওকে আছে। পারফেক্ট, এটাই নূর, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চলো এরপরে হচ্ছে আমরা চলো হচ্ছে এইটা করবো আর কি। কি বলছে, একটি স্থান 30 ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতলে অবস্থিত, পৃথিবীর আহ্নিক গতির জন্য যে মেরু অঞ্চলের সঙ্গে ওই স্থানের অভিকর্ষ স্তরের মানের পার্থক্য কত? সো মেরু অঞ্চলের সাথে পার্থক্য, সো ল্যামডা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের প্রথমে চেক করতে হবে এই 30 ডিগ্রিতে জি এর ভ্যালু কত। তাহলে জি ই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। জি ই এর ভ্যালু হচ্ছে 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার আর, ওমেগার ভ্যালু যা আবার 2π/t, টি এর ভ্যালু 24 ইন্টু 3600 স্কোয়ার, আর এর ভ্যালু 6400 কিলোমিটার, cos 30 তার উপরে স্কোয়ার, কত স্কোয়ার 30 ডিগ্রি, তাই না, cos স্কোয়ার ল্যামডা। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে কি বলে যে 30 ডিগ্রি অক্ষাংশ জি এর ভ্যালু কত। আরে কি আসে, এটা ভুল করছি কোথাও? আবার চেক দিই। (9.774) এটা আসছে না সবার? 7746 77 পর্যন্ত রাখলাম। দিলরুবা, ঠিক আছে। আর হচ্ছে কি বলেছে, মেরু অঞ্চলের সঙ্গে পার্থক্য, সো মেরু জি মেরু জি ই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। মেরুতে ল্যামডার ভ্যালু কত? 90 ডিগ্রি, তাই না, কয়েকবার করলাম আমরা এটা। cos স্কয়ার 90, cos 90 ভ্যালু তো 0, তাহলে যেটা হলো এটা 0 হয়ে যায় পুরাটা, তাহলে থাকে জিই
বা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং ডেল জি যেটা পার্থক্য, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দাও, এটা থেকে এটা মাইনাস। তাহলে 0.025 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ডান তো, হয়েছে তো? চলো আজকে হচ্ছে আরেকটা ম্যাথ করে আমরা শেষ করব, ঠিক আছে? আমাদের আজকের টপিক জি এর সবটাই আজকে কি বলছে, নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান 0 হতে হলে খেয়াল করবা এই ম্যাথটা আরেকভাবে দেয়, সেম ম্যাথটা আরেকভাবে দেয়। নিরক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান 0 হতে হলে বা জি ল্যামডা 0 ফর ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি, নিরক্ষরেখা মানে কি 0 ডিগ্রি। এটা হতে হলে কি হবে, বা এটা হলে কি হবে, এটা হলে যেটা হবে এই নিরক্ষরেখাতে পৃথিবীর যে আকর্ষণটা সেটা থাকবে 0, কোনো রকম আকর্ষণ নাই। কোনো রকম আকর্ষণ বল যদি না থাকে তখন যেটা হবে সব কিছু ছিটকে চলে যাবে আর কি। পৃথিবীর উপরে যা কিছু আছে সবকিছু শূন্যে চলে যেতে চাবে, শূন্য যাবার উপক্রম হবে, কারণ পৃথিবী ঘুরতেছে। সো ঘুরতে ঘুরতে বাইরে একদম স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে সবকিছু, যদি জি ল্যামডা 0 হয়ে যায়। আমাদের ওইটার ভ্যালুটাই বের করতে হবে যে কখন কৌণিক বেগ কত হলে, মানে এত জোরেই পৃথিবী ঘুরতে হবে, তখন পৃথিবীকে তখন এত জোরেই ঘুরতে হবে যেন সবাই ছিটকে চলে যায়। ঠিক আছে, কত বেগে ঘুরলে এটা হবে সেটা বের করতে বলেছে। সো অভিকর্ষ ত্বরণের মান 0 মানে হচ্ছে পৃথিবী ছিটকে চলে যাবে। এখন পৃথিবীর গড় ঘনত্ব দেওয়া আছে, এগুলো তো আমরা জানি, সমস্যা নেই, জি এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, সো জি ল্যামডা 0, এখন জি ল্যামডা মানে হচ্ছে জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে কত হচ্ছে দেখো, জি ল্যামডা কত, 0 বলতেছে, জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আচ্ছা, কজ ল্যামডার ভ্যালু কত, 0 ডিগ্রি, নিরক্ষরেখা, বা জি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এটাকে এ পাশে আনো, যে কোনো একটাকে এক পাশে আনো, কজ স্কোয়ার 0 ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে এটা হবে, তাহলে ওমেগা স্কোয়ার, ওমেগা ইকুয়াল টু আসবে হচ্ছে √/, জিই বাই আর। আমার যদি √/, ওমেগার ভ্যালুটা যদি √/, জিই বাই আর হয় তাহলে এই কাহিনীটা হবে, মানে এই কাহিনীটা হলে জি টাইম ভ্যালুটা 0। তাহলে এখন দেখতে হবে জিই কত এবং আর এর ভ্যালু কত। আর এর ভ্যালু তো আমরা তো জানি, তাহলে জিই, এখন খেয়াল করো ডেটা যেটা দেওয়া আছে, জি এর ভ্যালু সরাসরি 9.8 আমি বসাইতে পারবা না, কারণ গড় ঘনত্ব দেওয়া আছে এবং জি এর ভ্যালুটা দেওয়া আছে বড় হাতের জি। এইটা থেকে তোমাকে জিইটা ক্যালকুলেট করে দেখাইতে হবে ম্যাথের মধ্যে, তাছাড়া এগুলো দিত না। তাহলে 4/3 পাই রো জি আর। ঠিক আছে, এই জি এর ভ্যালুটা এখানে বসো, তাহলে কত আসে, 4/3 পাই রো জি আর ডিভাইড বাই আর। তাহলে আর আর কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে হচ্ছে 4/3 পাই রো জি, এই ওমেগার ভ্যালু। খেয়াল করে দেখো ওমেগার ভ্যালু কিন্তু এটা 4/3 পাই রো জি। তাহলে 4/3 পাই তো পাই, রো এর ভ্যালু কত, 5500, 5500। জি এর ভ্যালু দেখো এই যে বলা আছে 6.67 ইন্টু 10⁻⁻11, যেটা দেওয়া আছে সেটাই, অন্যটা অ্যাপ্লাই করতে পারবে না। এটা আসে হচ্ছে 1.2396 ইন্টু, আচ্ছা এটা ইন্টু 10⁻⁻3। এটা যদি হয় রেডিয়ান পার সেকেন্ডে তাহলে পৃথিবীর থেকে সবকিছু ছিটকে যাওয়া শুরু করবে, এবং অন্য কথায় অভিকর্ষ ত্বরণের ভ্যালু 0 হবে জি নিরক্ষরেখার 0। আচ্ছা, এই কৌণিক বেগের ভ্যালু বের করতে বলেছে, বের করে ফেলেছি। কি বলেছে, এটি পৃথিবীর বর্তমান কৌণিক বেগের কত গুণ হবে, বর্তমান কৌণিক বেগ ওমেগা নট হলো, তাহলে 2π/t। আজকে কয়েকবার করলাম এটা আমরা, না?
7.27 ইন্টু 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কত গুণ হচ্ছে বর্তমান কণিক বেগের, যেটা আমরা পেয়েছি? (17.045 গুণ। এটা হচ্ছে অ্যান্সার। এখানে একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে অনেক সময় এটা এমসিকিউতে দেয়, অনেক সময় এইটাই এমসিকিউতে, হুবহু এমসিকিউতে দিবে, এবং তখন এক্সপেক্ট করবে যে তুমি এটা ভ্যালুটা মুখস্থ জানো কিনা। বইয়ের আচ্ছা দেখো এখানে আটকে গেছিল, তো যেটাতে ছিলাম আর কি, আমি বলতেছিলাম যে এইটা মুখস্থ আসবে আর কি, এটা বিভিন্ন এমসিকিউতে আসবে আর কি, এমসিকিউ পরীক্ষাগুলোতে। কারণ বইয়ে এটা সরাসরি দেওয়াও আছে, মেনশনও করা আছে যে পৃথিবীর বর্তমান কণিক বেগের তুলনায় নতুন কণিক বেগটা যদি 17 গুণ হয়, কোনো কারণ যে 17 গুণ বেশি স্পিডে যদি ঘোরে, তাহলে যেটা হবে সব কিছু ছিটকে যাবে আর কি। ঠিক আছে, মানে জি এর ভ্যালু 0 হয়ে যাবে, সব কিছু নিরক্ষরেখায় থেকে সব কিছু ছিটকে চলা শুরু করবে। বুঝছো? তো এইটুকুই। তো আজকে ক্লাসে আমরা জি এর পরিবর্তন পুরোটাই শেষ করে ফেলছি। আমাদের ক্লাসের প্ল্যানও ছিল আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা নেক্সট টপিকে, মানে পরশুদিন রবিবার থেকে আমরা নেক্সট টপিকে ঢুকবো আর কি একেবারে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।